সেই পার্টি চলছে। খাওয়া দাওয়া শেষ করে বেরোনোর তোড়জোড় করছি। বস আমাদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে বললেন, এসব বসাচ্ছি, খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ স্যার, প্রত্যেকটা খাবারই দারুণ ছিল। বেশ, তাহলে এবার একটু ড্রিঙ্কস করি, চলো। না 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 স্যার, ও সব খাওয়া ছেড়ে দিয়েছি। সে কি, এটা আবার কবে থেকে হলো? বস একবার আমার আপাদমস্তক দেখে নিয়ে একটু মুচকি হেসে চলে গেল। আমার আর থাকতে ইচ্ছে হচ্ছিল না, তাই রোহন আর মোহিতকে তাড়া দিতে লাগলাম। রাত তখন প্রায় 12:30। রাস্তাঘাট একেবারে শুনশান। কয়েকজন লোককে এদিক ওদিক দেখা গেলেও অধিকাংশ দোকানপাটই বন্ধ হয়েছে। গাড়িতে বসতেই বললাম, আজ আমি গাড়িটা চালাচ্ছি। মোহিত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠলে, কেন? শোন সবু, আমি এতটাও মাতাল হয়ে যায়নি যে গাড়ি চালাতে পারবো না। আরে না না, আমি কি সে কথা একবার বলেছি? অনেকদিন গাড়ি চালানো হয়নি, তাই ভাবছিলাম আজ ফাঁকা রাস্তায় আমি গাড়িটা চালাই। মোহিত একটু ঠান্ডা হয়ে বললে, আচ্ছা বেশ, তা তোর কোনো অসুবিধা হবে না তো? না না, কিসের অসুবিধা? গাড়ি গড়ালো। বৃষ্টি স্নাত রাস্তার উপর দিয়ে প্রায় 100-র ওপর চলছে আমাদের গাড়ি। সিগন্যালের নিস্তেজ আলোগুলো রাস্তার উপরে পড়ে রাস্তাটা চকচক করছে। রোহন ব্যাকসিট থেকে বলে উঠলে, খাওয়া দাওয়াটা দারুণ হলো কিন্তু আজ, কি বলিস? মোহিত তাল মেলালে তার কথা। মটন বিরিয়ানিটা তো ছিল না ফাটাফাটি। এরপর তো ভাবছি পার্টি হলে এই হোটেলেই আসবো। কি ব্রাদার, তুমি শুধু হাসলে হবে, তুমিও কিছু বলো। তোমার তো রমিতার সাথে ব্যাপারটা বেশ মাখো মাখো বলেই মনে হচ্ছিল, তো কথা কিছু এগুলো নাকি? দূর, তোদের মনে হয় মাথাটা খারাপ হয়েছে। না কামো করিস না সবু, কিছু থেকে থাকলে বলে দে, তোদের বিয়েটা দিয়ে দি। বাবা, বিয়ে অবধি চলে গেলি? বেশি মাল খেয়েছিস নাকি? ওদিকে আকাশের দিকে তাকিয়ে দেখ, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। সিগন্যাল থেকে যখন বাঁদিকে গাড়ি ঘুরিয়ে নিলাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। খালি রাস্তায় শুধু আমাদের গাড়িটাই একা পথিকের মতো এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে গাছগুলো যেন প্রকাণ্ড দানবের মতো আমাদের দিকে ধেয়ে আসছে। রোহন হঠাৎ সন্দেহ প্রকাশ করে বললে, ঠিক রাস্তায় যাচ্ছিস তো ভাই? কেন? মানে এই রাস্তা তো এত অন্ধকার হওয়ার কথা নয়, এখানে তো অনেক ল্যাম্পপোস্ট থাকবার কথা। দাঁড়া দাঁড়া, একটু সময় দি। আমার মনে হয় সোজা গেলে হাইওয়ে ধরতে পারবো। হঠাৎ চারদিক আলোকিত করে বিদ্যুৎ চমকালো। বাজ পড়ার শব্দে চারপাশ গম গম করে উঠল। সাথে সাথে গাড়িটাও কেমন যেন গড় গড় করতে শুরু করলো। তারপর অদ্ভুত একটা আওয়াজ, ব্যাস 3বার ধরতে ধরতে গাড়ি নিজে থেকেই ব্রেক কষল। মোহিত ভয়ার্ত গলায় বলে উঠলে, এ কি হলো রে? বুঝতে পারছি না, এই তো 2 সপ্তাহ হয়েছে মাত্র গাড়িটা সার্ভিসিং করালাম, এখন তো খারাপ হওয়ার কথা নয়। এবার কি করবি ভেবেছিস? কি এক বিদঘুটে জায়গায় গাড়িটা খারাপ হলো। মোহিত বললে, দাঁড়া দাঁড়া, একবার ইউসুফ ভাইকে ফোন করে দেখি, যদি ওর ফোনটা ধরে। ও অনেক রাত্রির অবধি শুনেছি রাস্তায় ঘোরে। অনেকক্ষণ চেষ্টার পর মোহিত ফোন পেল। হ্যাঁ ইউসুফ ভাই, কতক্ষণ লাগবে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, খুব বিপদে পড়েই বলছি, বুঝেছো? লোকেশনটা হোয়াটসঅ্যাপ করছি। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, সঙ্গে ফাঁকা রাস্তায় ঝোড়ো হাওয়ার দাপট শুরু হলো। গাড়িতে এই ঝড় বৃষ্টির মধ্যে কতক্ষণ বসে থাকবো? এদিকে ঘুমও তো পাচ্ছে। আমি বললাম, আশপাশে কোথাও যাওয়ার জায়গাও তো দেখতে পাচ্ছি না। চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই মনে হয়। যাওয়ার জায়গা আছে কিনা জানি না, কিন্তু আশপাশের এলাকায় একেবারে ফাঁকা নয়। গুগল ম্যাপ বলছে আমাদের ডান দিকে একটা হাসপাতাল রয়েছে। তাহলে আলো কোথায়? কি নাম হাসপাতালের? আলো কেন নেই তা জানি না ভাই, কিন্তু হাসপাতালের নাম দেখাচ্ছে দীনদয়াল মেমোরিয়াল হাসপাতাল। দীনদয়াল? আমিও এতক্ষণে বিরক্ত হয়ে বলে উঠলাম, বৃষ্টি যা বেড়েছে, গাড়িতে কতক্ষণই বা থাকবো? হাসপাতালের দিকটা একবার গিয়ে দেখবি নাকি? গাড়ি নিয়ে দেওয়ার যদি কোনো ব্যবস্থা হয়। মোহিত গাড়ির জানালার দিক থেকে মুখ ফিরিয়ে বললে, আরে আরে আরে, ওই দেখ ওই দেখ, ওইদিকে একটা লোক টর্চ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে না? এমন জায়গায় লোক থাকে? লোকটা সামনের বাঁ দিকে রাস্তায় ঢুকে পড়তেই যাচ্ছিল। আমরা 3 জনে তারস্বরে চিৎকার করলাম,
ও দাদা, দাদা দাদা এদিকে শুনবেন শুনবেন, ও দাদা দাদা। লোকটা একটু দাঁড়িয়ে পড়লো, তার মুখটা চাদরে ঢাকা। লোকটার গাড়ির দিকে এগিয়ে আসছে না দেখে আমি বললাম, দাদা বড় বিপদে পড়েছি, একটু এদিকে শুনবেন প্লিজ, আমরা খুব বিপদে পড়েই ডাকছি। আমার কথা শুনে কেন জানি না লোকটা ধীরে ধীরে আমাদের গাড়ির দিকে এগিয়ে এলো। লোকটার মুখ খুব একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। লোকটি কাছে আসতে বলল, ধন্যবাদ দাদা, আসলে গাড়িটা খারাপ হয়ে গেছে, মেকানিক আসছে কিন্তু আসতে ঘন্টাখানেক লাগবে, তাই বলছিলাম এখানে আশপাশে ঘন্টা দুয়েক কাটানোর মতো জায়গা কি পাবো? আগন্তুক ঘর ঘরে গলায় বললে, বাবু এখানে তো গেস্ট হাউস পাবেননি, কিন্তু একটা পুরোনো হাসপাতাল পাবেন। এখন আর চলে না সে হাসপাতাল, কিন্তু ঠাঁই কোচার মতো জায়গা পেয়ে যাবেন মনে হয়। মোহিত উৎসুক হয়ে বললে, দীনদয়াল হাসপাতাল? হ্যাঁ বাবু। লোকটা চলেই যাচ্ছিল, সে সময় রোহন জিজ্ঞেস করলো, দাদা এমন এক জায়গায় আপনি থাকেন কোথায়? ওই হাসপাতালের ওইদিকে একটা ছোট ঘর আছে, ওইখানেই থাকি বাবু। আমি বললাম, আচ্ছা আপনি ওদিকেই যাচ্ছেন, আমরা যদি আপনার সাথে যাই তাহলে জায়গাটা চিনে নিতে সুবিধা হয়। আসুন বাবু আসুন, আমার কোনো অসুবিধা নেই, আপনাদের সাহায্য করতে পারলে তো আমার পরম সৌভাগ্য, তাই না? আমরা তিনজন গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে ভিজতেই লোকটাকে অনুসরণ করে দীনদয়াল হাসপাতালের দিকে এগিয়ে গেলাম। সোজা হাঁটতে হাঁটতে একটা অন্ধকার রাস্তায় প্রবেশ করলাম। রোহন হাঁটতে হাঁটতে বললে, আচ্ছা দাদা, এই হাসপাতালটা বছর দুয়েক আগে বন্ধ হয়ে গিয়েছিল না? আগুন টাগুন লেগেছিল নাকি শুনেছিল? হ্যাঁ বাবু, তা আপনি ঠিকই জানেন। আসলে স্থানীয়দের মতে এ নাকি প্রেতাত্মার কাজ। মোহিত হাসতে হাসতে বললে, কি যে বলেন না। না 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 বাবু, হাসবেননি হাসবেননি। 3 বছর আগে এই হাসপাতালে এক ব্যক্তি আত্মহত্যা করেছিল, তারপর থেকে নাকি হাসপাতালে সব অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করে। তারপর হঠাৎ একদিন এই হাসপাতালে আগুন লাগে, কোনো ডাক্তার রোগী কেউ আর এই হাসপাতালের আগুন থেকে নিস্তের পায়নি বাবু। মুখটা কেমন ছ্যাদ করে উঠল। আফটার অল এই জায়গাতেই আমাদের বেশ কিছুক্ষণ কাটাতে হবে। কথা বলতে বলতে একটা পুরো বাড়ির সামনে এসে উপস্থিত হলাম আমরা। আগন্তুক বললে, এই বাবু এটাই হাসপাতাল, ভিতরে চলে যান, শুয়ে বসে থাকার অনেক জায়গা পেয়ে যাবেন। আমি বললাম, আর আপনি? ওই যে বাবু, ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে আমি থাকি। একটু দূরে একটা ঘর দেখা গেল, সেখানে টিম টিম করে লণ্ঠন চলছে। রোহন বললে, আপনি এখানে একা একা থাকেন বুঝি? আপনার ভয় করে না? না বাবু, একার কোথায়, আশপাশের গ্রামে অনেক লোকজন থাকে। আসলে অনেক রাত হয়েছে তো, তাই এমন মনে হচ্ছে আপনাদের। আপনারা ভিতরে যান, যদি কোনো দরকার লাগে তাহলে আমাকে হাঁক দেবেন, আমি চলে আসবো। মোহিত বললে, ঠিক আছে দাদা, অনেক অনেক উপকার করলেন। লোকটা চলেই যাচ্ছিল, হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললে, একটা কথা বলে রাখি বাবু আপনাকে, যদি কারোর আওয়াজ শুনতে টুনতে পান তাহলে আবার পিছন টিছন চলে যাবেন না, সটান হয়ে বেড়ে আসবে। চলি, সাবধানে থাকবেন কিন্তু। রোহন বেমক্কা হেসে বললে, কি রে সব্যসাচী, এ বেটা নিজে আবার ভূত নয় তো? হ্যাঁ যা বলেছিস, এখন ভিতরে চ। পরিত্যক্ত হাসপাতালের ভিতরে ঢুকলাম আমরা। এখানে যে কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই সেটা হলফ করেই বলা যায়। ঘুটঘুটে অন্ধকার আর সোদা গন্ধে ম ম করছে চারদিক। না, এখানে দেখছি 30 মিনিটও কাটানো যাবে বলে মনে হচ্ছে না। রোহন রেগে বললে, মোহিত, ইউসুফ ভাইকে ফোন করেছিস? ফোন লাগছে না, হোয়াটসঅ্যাপে ট্রাই করছি, মেসেজ গেছে কিন্তু রিড করেনি এখনো। রাত অনেক হলো, আমরা তিনজনই খুব ক্লান্ত, চোখে ঘুম জড়িয়ে আসতে লাগলো আমাদের। বৃষ্টি তখনও হয়ে চলেছে। ঘুম চোখে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেলাম। কতক্ষণ কেটে গেছে জানি না, একটা বিশ্রী ডাকে আমার ঘুম ভাঙলো। আমি চেষ্টা করলাম চোখ খোলার, কিন্তু চোখের পাতা প্রচন্ড ভারী হয়ে গেছে মনে হলো। আবছা দৃষ্টিতে দেখলাম আমায় ঘিরে একজন ডাক্তার আর বেশ কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে, আর মাথার উপরে বেশ কয়েকটা উজ্জ্বল আলো। চকিতে উঠে পড়লাম।
আমি কোথায়? ডাক্তার লোকটা বিকট গলায় বললে, আপনার অপারেশন হবে মশাই, অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার। আমার অ্যাক্সিডেন্ট? কখন কখন হলো? কোথায় হলো? হ্যাঁ হ্যাঁ মশাই, গাড়িতে ধাক্কা খেয়ে আপনার পায়ের অবস্থা খারাপ। তাকিয়ে দেখুন, দেখুন না আপনার পায়ের দিকে। পায়ের দিকে তাকাতে আমার সারা শরীর কেমন যেন গুলিয়ে উঠল। আমার পায়ের জায়গায় রয়েছে দুটো সরু শুকিয়ে যাওয়া পা। ডাক্তার লোকটা শয়তানি হাসি এসে বললে, আপনার পা দুটো বাদ দিতে হবে মশাই, কোনো উপায় নেই, আপনার ছাড়াছাড়ি হচ্ছে না। নার্স, চুড়ি নিয়ে এসো তাড়াতাড়ি। না না না, আমার কিছু হয়নি, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। হঠাৎ ডাক্তারের চেহারা যেন বদলে গেল, ভয়ানক সে চেহারা, মুখে বিবরণ করা যায় না। বললে, অপারেশন যে আপনাকে করতে হবে মশাই, কতদিন অপারেশন করিনি, এইবার অনেকদিন পর একটা পেশেন্ট পেয়েছি, আর ছাড়ছি না। বলে ছুরিটা আমার দিকে চালাতে গেল। আমি প্রাণ বাঁচাতে নিজেকে সরিয়ে নিলাম সেখান থেকে। ঠিক তখনই মহিতা রোহনের গলা শুনতে পেলাম যেন। আমি কোনো রকমে লাফ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। আমার পাও দিব্যি আগের অবস্থায় ফিরে গেল। সিঁড়ির তলায় রোহন আর মহিতের সাথে দেখা হলো। কিরে, কোথায় ছিলিস? জানি না, কি সব অদ্ভুত কাণ্ড ঘটছে। উহ, সেই লোকটা যে বলেছিল এদিক সেদিক না যেতে, তুই গিয়েছিলি কোথায়? আরে বিশ্বাস কর, আমি নিজে থেকে যাইনি। ঠিক আছে ঠিক আছে, এখন ছাড়, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তাড়াতাড়ি চ, অন্ধকারে তোকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম একেবারে। কোনো রকমে একটা রাস্তা ধরে ফিরতে ফিরতে একটা বড় হল ঘরে এসে পড়লাম আমরা। মিশমিশে আধারে কতগুলো লোক ঘরের শেষের প্রান্তে দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। আমাদের মনে সন্দেহ বাড়লো, লোকগুলো যেন আমাদের দিকে এগিয়ে আসছে। রোহন ঠোক গিলে বললে, ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয় মনে হচ্ছে। এই হাসপাতালটা সম্পর্কে যা শুনেছি, খুব একটা ভুল কিছু শুনিনি। সম্মিলিতভাবে একই কথা বলতে শুরু করলো তারা যেন। হাসপাতালে এসেছেন, অপারেশন তো করতে হবে স্যার, তাড়াতাড়ি অপারেশন করে দিন। হাসপাতালে এসেছেন, পালাবেন কোথায়? পালানোর রাস্তা তো বন্ধ। মোহিত চিৎকার করে বললে, আর এক মুহূর্ত নয়, এই হাসপাতাল থেকে এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি চল 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 চল, তাড়াতাড়ি চল। যে রাস্তা দিয়ে ঘরে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ছুট দিলাম। পিছনে লোকগুলো চিৎকার স্পষ্ট, আমরাও দৌড়চ্ছি, লোকগুলো দৌড়চ্ছে। কেমন একটা পুরা পুরা গন্ধ আসছে যেন, কিছু একটা জ্বলছে মনে হচ্ছে। রোহনও বললে, ঠিক কথা ঠিক কথা, কিছু একটা জ্বলছে। হঠাৎ চারিদিক থেকে হাহাকার শোনা গেল। কিভাবে যেন পরিত্যক্ত বিল্ডিংটায় এত লোক ঢুকে গেল। মোহিত উত্তেজিত ভাবে বলল, পুরো বিল্ডিংটায় জ্বলছে মনে হচ্ছে, এবার কি হবে? রোহন কাতর কণ্ঠে বললে, এ কোন দুঃস্বপ্নের টানেলে ঢুকে পড়লাম আমরা। না 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 না, হার মানলে চলবে না, বেরোতেই হবে। আরো কিছু দূর দৌড়ানোর পরে আমরা প্রায় হাসপাতালের দ্বার মুখে এসে পড়লাম। ভাবলাম এবার হয়তো বেরিয়েই পড়বো, কিন্তু রাস্তা আটকে দাঁড়ালো একজন মহিলা আর একটা ছোট মেয়ে। আগুনের মধ্যে অবলীলায় তারা দাঁড়িয়ে আছে। বললাম, কারা এরা? অজানা ত্রাসে আমার বুকটা কেঁপে উঠল। চোখের পলকেও দুজনের সাথে আরো একজন এসে দাঁড়ালো। অবিকল অবিকল সে আগন্তুকের মতো চেহারা। মোহিত উৎসাহে বললে, দাদা দাদা, আপনি এসেছেন, আমাদের বাঁচান, আমাদের উদ্ধার করুন দাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচান। লোকটা একটা অদ্ভুত হাসি হাসলো এবার। আমার বউ মেয়েকে যারা বাঁচাতে পারিনি, তাদেরও আমি বাঁচতে দিইনি, তাই পুরো হাসপাতালটাকে আগুনে পুড়িয়ে ছাড়খাড় করেছিলাম। মানে আপনি কি বলছেন এসব উল্টো পাল্টা? আমার মেয়ে বউ কি কারণে এই হাসপাতালে ভর্তি হয়েছিল স্যার, জানতে চাইবেন না? আর আপনি গাড়ি চালানো কেন ছেড়েছিলেন স্যার? কি বলছে লোকটা সব বসে আছে? ও কি করে জানলো তুই যে গাড়ি চালানো ছেড়ে দিয়েছিলি? মদ্যপ অবস্থায় কখনো গাড়ি চালানো উচিত নয়, তাই না স্যার? হ্যাঁ, আমি সেদিন ভুল করেছিলাম। মদ খেয়ে আমি গাড়ি চালাতে চাইনি, কিন্তু তাড়াতাড়ি এক জায়গায় পৌঁছানোর জন্য, আর আমি অ্যাক্সিডেন্ট করি। জানতাম না সে আপনারই মেয়ে আর বউ ছিল। বিশ্বাস করুন, আমি খুব চেষ্টা করেছিলাম তাদেরকে বাঁচানোর। ইনফ্যাক্ট তারপরেও আপনাকে বহুবার খোঁজবার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। পাবেন কি করে স্যার? আমি তো আত্মহত্যা করেছিলাম। হঠাৎ দূরে কোথাও
তাও রাত 3টের ঘন্টা বাজে। পিছনে দৌড়ে আসছে প্রেতাত্মার দল, সামনে আগন্তুক আর তার পরিবার, বাইরে বাজের শব্দ এখনো শেষ হয়নি। আর বেশিক্ষণ আমি আমার জ্ঞান ধরে রাখতে পারলাম না, পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি গাড়ির পিছনের সিটে শুয়ে রয়েছি, আর গাড়ি চলছে আমাদের